আসসালামু আলাইকুম। ভয়াবহ এই 15ই আগস্ট মুক্তিযুদ্ধের পরাজিত শক্তির পরিকল্পনায় বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডর বিচারের মধ্য দিয়ে আজ জাতি কলঙ্কমুক্ত। তারপরও থেমে নেই অপশক্তির থাপা। শুধু বঙ্গবন্ধু নন, পরিবারের দুজন ব্যতীত সকলকেই গ্রাস করেছে এই হানাদার রক্তচোষা স্বাধীনতা বিরোধী পক্ষপাতিত্ব মানুষগুলো। কেড়ে নিয়েছিল বঙ্গবন্ধুর পরিবারকে, কেড়ে নিয়েছে আজকে বাঙালির জাতির মুকুটোদয় সূর্যোদয়কে, কিন্তু তাও পারেনি। সৃষ্টির স্রষ্টার আকুল স্নেহ মমতায় আজকে আমাদের মাঝেও তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা বেঁচে আছে এই বাঙালির মাঝে কষ্ট অর্জিত এই আগস্ট যন্ত্রণা নিয়ে। যাই হোক, আজকে প্রথাগত বেদনা নিয়ে আমরা আবার উপস্থিত হয়েছি এই আগস্ট মাসে দুজন বিজ্ঞ ব্যক্তিকে নিয়ে। একজন বীর মুক্তিযুদ্ধকালীন তার জীবনের বিনিময়ে ঝুঁকি নিয়ে বঙ্গবন্ধু শেখ এবং আজকের জননেত্রী আদর্শ প্রতিপালিত করার জন্য আজকেও তারা যুদ্ধ করে যাচ্ছে এই দেশের পতাকার সম্মান রক্ষার্থে, প্রজন্মের হাতে মুক্ত একটি স্বাধীন বাংলা তুলে দিতে। তার মাঝে আরেকজন আমাদের মাঝে উপস্থিত আছেন মুক্তিযুদ্ধের পক্ষে। সেও এই বীর মুক্তিযোদ্ধাদের ভালোবেসে তাদের গ্লানি মুছে দেওয়ার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে এই বাঙালির বাংলাদয়ের স্নেহ প্রজন্মের জন্য। আমরা এই দুই অতিথির মাঝে পরিচয় করিয়ে দিচ্ছি আজকে এনএন টেলিভিশন ফ্রেম অনুষ্ঠানের মাধ্যমে। দর্শক আপনাদেরকে, আপনারা ইতিমধ্যেই দেখেছেন করোনা কোভিড-19, এই করোনা মহাকালীন সময়ে তারা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকে বঙ্গবন্ধুর সম্পর্কে দুটি কথা বলার জন্য। তাই আমি পরিচয় করিয়ে দিচ্ছি। আমার ডান পাশে আছেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোহাম্মদ নুরুল হুদা, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ ডেপুটি কমান্ডার, নারায়ণগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদ প্যানেল লয়ার, সোনালী ব্যাংক, নারায়ণগঞ্জ। তারপর আছেন অ্যাডভোকেট রিয়াজুর রহমান তালুকদার, সহকারী পাবলিক প্রসিকিউটর, জজ কোর্ট, নারায়ণগঞ্জ, আইন বিষয়ক সম্পাদক, বঙ্গবন্ধু পরিষদ, নারায়ণগঞ্জ জেলা। তা আমি প্রথমেই আজকে আমার ডান পাশে যে অতিথি আছেন বীর মুক্তিযোদ্ধা, তার কাছে প্রশ্ন নিয়ে যাব। এই জাতির ক্লান্তি লগ্নে আজকে প্রত্যাশিত প্রজন্মের জন্য বঙ্গবন্ধুর সম্পর্কে আলোকপাত করার জন্য। ধন্যবাদ এনএন টিভি এবং উপস্থাপক সাহেব। মূলত বঙ্গবন্ধু আগস্ট মাস শোকের মাস। স্বাভাবিকভাবে এটা বাঙালির জাতির একটা মানে জাতিগত আমাদের এটা শোক। কেন? কারণ বঙ্গবন্ধু মানে বাংলাদেশ, সেই বঙ্গবন্ধুকে এই মাসে 15ই আগস্ট হায়ানার দল তাকে হত্যা করেছিল। তারা কিন্তু হত্যা করেছিল ঠিকই, কিন্তু আজও সে হত্যা হয় নাই, সে এখনও জীবিত। এই বঙ্গবন্ধু সম্বন্ধে বলতে গেলে আমি আমার স্মৃতি থেকে বলতে পারি, বলা যায় যে বঙ্গবন্ধুর সাথে আমি সাহচর্য ছিলাম 2-3 দিন, যার ফলে বঙ্গবন্ধুকে কি একটা মহামানব সেটা আমি পরিচয় পেয়েছিলাম। আমার স্মরণ পরে আমরা 1970
1970 সালে আমাদের এই দেশে বাংলাদেশে ভয়ঙ্কর একটা ঘূর্ণিঝড় হয়েছিল। ঘূর্ণিঝড়ের সময় মানে উনি মহানুভব, উনি যেরকম ছিলেন আন্দোলনকারী, যেরকম ছিলেন দেশের এই বাঙালি দেশে বলে ভালোবাসত, সেই রকম ওই ক্রান্তি লগ্নে সবার সেবা করাটা সে তার জন্য একটা ঐতিহ্য ছিল। যার ফলে আমরা ওই দিন আমাদের যে ঘূর্ণিঝড় সেটা হয়েছিল ডেমরা এবং ভুমনা মুরাদনগর। তা আমরা ছাত্রলীগের কর্মী হিসাবে, আমি নারায়ণগঞ্জ উত্তরাঞ্চলের ছাত্রলীগের সেক্রেটারি হিসাবে আমরা নারায়ণগঞ্জে কিছু গেঞ্জি টেঞ্জি তুলে এক ট্রাক আমরা গোলাম মোর্শেদ ফারুক সাহেবের মাধ্যমে আমরা ওখানে গেছিলাম। যাওয়ার পরে উনি বললো যে আমি তো আজকাল প্রোগ্রাম আমাদের মুরাদনগর, তো তোরা কি যাবি নাকি? সে সহসরলভাবেই করে না, আমরা তো ছাত্র যারা, আমরা তো আরো খুশি হয়ে গেল, ঠিক আছে যাবো আপনার সাথে। কারণ ওই সময় অলরেডি সারা বাংলাদেশে তার একটা নাম হয়ে গেছে এবং সে যে এককভাবে নেতা সে প্রমাণিত আস্তে আস্তে হইতেছে। তা আমরা ইন্টারেস্ট হয়ে বললাম ঠিক আছে যাব। একটা বিষয় এখানে যে সে যে বঙ্গবন্ধু আমাদের সাথে আমরা প্রায় 15 জন ছাত্র গেছিলাম। এর সাথে আমাদের সহযোগী, আমাদের সাথে মানে কম পড়া, আমাদেরকে সবসময় থাকতে হবে, হ্যাঁ একটা পিয়নের মতন আর কি, ওই সবসময় আমাদের যে কোনো দলীয় ইয়ে দেয়। তা আমরা বঙ্গবন্ধু তো আমাদের ফারুক সাহেব এমপি সাহেব ছিলেন, উনি ভিতর থেকে বলছে পরে, তো উনি আসতেছেন, আইসা বারিন্দায় দোতলাতে নেমে বারিন্দায় বসছে, চেয়ার আছে রাখা ওনার, আমাদের জন্য মোড়া রাখছে, আমরা বসছি। ওই ছেলেটা ওই 32 নম্বরে সিঁড়িতে বসা, মানে বঙ্গবন্ধুর সামনে বসবে তার তো এত বড় সাহস নাই। মানে কি মানে সে যে নেতা, এটার একটা প্রমাণ আমি দেখাই যে উনি ভিতরে আমার মনে হয় ফারুক সাহেবের জন্য আমাদের সবার নামটা জানছে। কারণ আমার কিন্তু ওই দিনে প্রথম দেখা সরাসরি উনি কিন্তু অলরেডি আইসা সবারই, মানে আমাদের সাথে ফয়েজ ভাই ছিল, কাসেম ভাই ছিল, আমি ছিলাম, ফারুক সাহেব, সবার নাম দেবো, এই বসে বসে। তো ও নিচে বসে, ওই ছেলেটার নাম হইলো বাদশা, ও সিঁড়িতে বসে। তাই উঠে, এই বাদশা তুই সিঁড়িতে কেন? মানে কি বল, মানে ওই বাদশা মারা গেছে, সে একজন বীর মুক্তিযুদ্ধ, মানে মৃত্যুর আগ পর্যন্ত সে বঙ্গবন্ধু ছাড়া কিছু বুঝতো না। এই হলো বঙ্গবন্ধু, অর্থাৎ তার যে গুণটা ছিল। এখন উনি যে রাজনৈতিক প্রজ্ঞা, যেটা মানে এক কথাই সেটা প্রমাণ, যেটা হলো যে সে সারা বাংলাদেশের বাঙালি যারা আমরা আছি সবার একত্রিত করছে, এইটাই তার সবচেয়ে বড় ক্রেডিট। আমরা সবাই ওর সঙ্গে আরো অনেকে বুঝি না, আমরা তার জন্য যুদ্ধ করছি এবং এই দেশের মা বোন সবাই রোজা রাখছে। অর্থাৎ হলে এরপরে আর প্রমাণটা কি, অর্থাৎ সে তার প্রমাণটা করতে পারছে। তো যাই হোক, আমরা তো ওখানে গেলাম, ওই ক্যান্ডের মধ্যে আমি থাকি, কারণ এটা বঙ্গবন্ধু কি জিনিস, মানে এটা আমি নিজের থেকে। তা উনি তো ওই সময় অলরেডি বঙ্গবন্ধু সে উপাধি পেয়েছে। তাই আমরা যে ওই সময় আমাদের এই কুমিল্লা পর্যন্ত যাইতে 3টা ফেরি ছিল ওই সময়, এই যে শীতলক্ষ ফেরিতে ডেমরা দিয়ে। তো ফেরিতে বঙ্গবন্ধুর নাম শুনে প্রত্যেক জায়গায় জায়গায় মানুষজন বঙ্গবন্ধু আসবে লাইন ধরে দাঁড়া রয়েছে। তো দাঁড়ায় থেকে মানে যার যার বাড়ির থেকে কেউ ডালিমটা, হ্যাঁ কেউ ডালিমটা, কেউ মানে যার বাড়িতে যে ভালো জিনিস সেটা নিয়ে এসে দাঁড়াইছে বঙ্গবন্ধু দিব আর কি। তো উনি তো সবাইকে বঙ্গবন্ধু আপনি এটা নিয়ে খান, তাই নিয়ে আমরা তো ছাত্র টিম আছি লোকে, না বাবা তোমার ছেলে মেয়েকে খাওয়া, কত একটা আন্তরিক ভালোবাসা যেটা আছে। তাই হ্যাঁ, তো এটা এই সাথে আমি এই জন্য বললাম। তা আমরা ওই সময় 3টা ফেরি পারে তো অনেক সময় লাগে, আমরা দুপুর হয়ে গেছে আমরা কুমিল্লা যেতে। কুমিল্লাতে আমাদের বললো, এই উনি ট্যাক্সিতে ছিল, আমরা ট্রাকে বসা উপরে মাল সামান নিয়ে। তো উনি ঠিক 2:30টার মধ্যে আমরা কুমিল্লা পড়ছি। উনি বললো একটা আকবরী হোটেল আছে ওখানে, বললেন এই তোরা খাবি না খেয়ে যাবি নাকি, খেয়ে নে। ওনার দলীয় যে কর্মী আছে তার মাধ্যমে আগে বলা টলা ছিল। তা আমরা যা ওই হোটেলে তোদের জন্য খাওয়ারই করছে, তোরা যাও ওখানে। তা আমরা সবাই আসলে খিদে সবাই যায়, দৌড়ে যায় বসছি টেবিলে। বসার পরে সে যে নেতা, মানে উনি ওনার কথা হলো যে সবাই বসে খাবার পর, কারণ ওনারটা তো খাওয়া থাকবে, উনি সবার ঘুরে ঘুরে টেবিলের সামনে দেখতেছে। হোটেলটা অনেক না, মানে খুব বিরাট হোটেল না, মধ্যম ধরনের ওই সময়। উনি
মানে ঘুরতে ঘুরতে সবার দেখতেছে, কেউ খাবার কম দিতেছে না, কেউ খাইতেছে কিনা বা কার কিটা দিতে লাগবে, মানে যেটা বলবো আর কি। আমি নিজে হজ করে আসছি, হ্যাঁ আমি নিজে হজ করছি, মুক্তিযুদ্ধ, মানে আমার জীবনে এটা মনে থাকবে সবসময়। আমার সামনে একটা রুই মাছের মাথা ছিল, তো উনি হুট হুট করে কি জানি দেখছে, জানি দেখে এসে আমার সামনে আসছে, মানে আমি ইতস্তত করতেছি মাছটা খামু, বঙ্গবন্ধু আবার উনি হাঁটতেছে, ওরা খারাপ মনে করে কিনা। তা আমি মানে নিবেগে নিবে চিন্তা করছি, আমার পিছনে এসে দাঁড়াইছে, এই গাদা হুদা, তুই বেটা বাঙালি মাছ না খেলে মাথা হবে রে, মাছ খা, মাথা খা, মানে বলেন যেন এই হলো বঙ্গবন্ধু। এই যে প্রশ্নটা আমি আজকে এই আমার বিষয়বস্তুটা আমি প্রথমে উপস্থাপন করি একটাই কারণে, আজকে বিজ্ঞ একজন বীর মুক্তিযোদ্ধা, তার মুখে কিছু বয়ান শুনবো, শুনে আজকে বিষয়বস্তু নিয়ে আমি উপস্থাপন করব। এই কারণে প্রথমেই আমি বিষয়বস্তুটা বলিনি, যেহেতু আপনি একজন সরকারি পার্সন, লয়ার, এপিপি নারায়ণগঞ্জ জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর। আমি চাচ্ছিলাম বীর মুক্তিযোদ্ধার মুখে তার এই ভাষাগুলো, তার যে মানে সঞ্চালন গতিগুলো, মানুষকে ভালোবাসার, সেই জিনিসটা আমার চোখের সামনে আসবে। ওইটার উপর ভিত্তি করে আজকে আমি বিষয়বস্তুটাকে উপস্থাপন করব, আলোচনায় নিয়ে আসার জন্য। তাই আজকে আপনার কাছে আমাদের যে জিনিসটা হচ্ছে যে আজকের বিষয়বস্তু হচ্ছে আমাদের বঙ্গবন্ধু হত্যার বিচারের জাতি কলঙ্ক মুক্ত। এই যে বঙ্গবন্ধুর বিচারে আজকে পূর্ণ জাতি কলঙ্ক মুক্ত, এই বিষয়গুলো এ কারণে পরবর্তীতে আনলাম, আমি বঙ্গবন্ধুর কাছে একনিষ্ঠ একটা মানুষের মুখ থেকে কিছু শুনে তারপরে প্রস্তাবটা আজকে আমার শ্রোতাদের সামনে নিয়ে আসবো আপনার মাধ্যমে। এখন আপনি বলুন দেখি, এই যে জাতি আজকে কলঙ্ক মুক্ত, এর বিষয়ে একটু বর্ণনা করুন দেখি। ধন্যবাদ। আজকে ফ্রেম অনুষ্ঠানের সঞ্চালক শাহ আলম ভাইকে আমি ধন্যবাদ জানাই, এনএন টেলিভিশনের কর্তৃপক্ষকে আমাকে আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করার জন্য আমন্ত্রণ করার জন্য আমি ধন্যবাদ জানাই এনএন টেলিভিশনের সকল কলাকৌশলী এবং শুধু সম্মানিত দর্শকবৃন্দকে। আমি আমার আলোচনার পূর্বেই আমি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করতে চাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং 15ই আগস্টে শাহাদাত বরণকারী সকল শহীদবৃন্দকে আমি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করি। 3রা নভেম্বর জেল হত্যা দিবসে জাতীয় 4 নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করি। 2001 সালের 21শে আগস্ট গ্রেনেড হামলায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার প্রচেষ্টায় সেখানে 21 জন লোক শাহাদাত বরণ করছেন, তাদের রুহে মাগফিরাত কামনা করছি। বঙ্গবন্ধু হত্যার সময় আমি খুবই ছোট ছিলাম। বঙ্গবন্ধুকে কাছ থেকে দেখার সৌভাগ্য আমার হয়নি এবং মুক্তিযুদ্ধেও অংশগ্রহণ করার সৌভাগ্য আমার হয়নি। আমি আমার জ্ঞান থেকে, যখন ছোট সময় থেকেই আমরা আমাদের বাবা মা, দাদা দাদি, নানা নানি যারা ছিলেন তাদের কাছ থেকে বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধের ইতিহাস শুনেছি এবং শোনার চেষ্টা করেছি, বিভিন্ন লেখকের বই পড়েছি, সেখান থেকে যতটুকু জ্ঞান অর্জন করতে পেরেছি। সবচেয়ে ভালো লাগে আজকে আপনার এই অনুষ্ঠানে আমাদের একজন সম্মানিত বীর মুক্তিযোদ্ধা, নারায়ণগঞ্জ বারের সিনিয়র অ্যাডভোকেট, নারায়ণগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার নুরুল হুদা স্যারকে এনেছেন। ওনার কাছ থেকে আজকে যে সমস্ত তথ্য আমরা পেয়েছি বঙ্গবন্ধু সম্পর্কে, তার সংস্পর্শে থেকে খুব কাছ থেকে সে দেখতে পেরেছেন, আমরা তার মাধ্যমে অনেক কিছু জানতে পেরেছি, আরও জানব। আসলে বঙ্গবন্ধু হত্যাকাণ্ড কি কারণে ঘটল, কারা ঘটাইল, আমি যদি এক কথায় জবাব দেই, 1971 সালের স্বাধীনতা যুদ্ধের পরাজিত শক্তি যারা ছিলেন
দেশি এবং আন্তর্জাতিক, তাদের ষড়যন্ত্র এবং পরিকল্পনা শিকারী 1975 সালের 15ই আগস্ট। একটা বিষয় আপনারা চিন্তা করেন, স্বাধীনতা যুদ্ধ যখন শুরু হলো, পাক হানাদার বাহিনী যখন বাঙালিদের উপরে ঝাঁপিয়ে পড়ল, বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করে নিয়ে গেল পাকিস্তানে। 9টি মাস বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগারে অন্তরীণ ছিলেন। সেখানে তার জন্য ফাঁসির আদেশ করা হইল। জেলখানার কম্পাউন্ডের ভিতরেই কবর করা হইল। দেখেন, তারপরও তারা তাদের পরিকল্পনা ওখান থেকে পাল্টাই ফেলাইল। তারা চিন্তা করল, বঙ্গবন্ধুকে যদি ওই অবস্থা হত্যা করা হয়, আন্তর্জাতিকভাবে তারা গিল্টি হয়ে যাবে। তারা খুব সূক্ষ্মভাবে ঠান্ডা মাথায় চিন্তা করল যে বঙ্গবন্ধু এমন একজন ব্যক্তি যিনি বাংলাদেশের আপামর জনসাধারণ, বিশেষ করে দিনমজুর, কৃষক, শ্রমিক, তাদের অন্তরের একজন নেতা। ওরা চিন্তা করলো যে বঙ্গবন্ধুকে এভাবে হত্যা করব না। ওদের পরিকল্পনা তখনই হত্যা করার, তখন করলো না এই কারণে যে বঙ্গবন্ধুকে তার দেশে ফিরিয়ে দেব, দেশ স্বাধীন হয়ে গেছে। ওই যে তার প্রাণের মানুষ, তৎকালীন 7.5 কোটি বাঙালি, তাদের কাছ থেকে তার জনসমর্থন কেড়ে নিয়ে তাকে মানুষের কাছে বিভিন্ন রিওয়ার্ড ছড়িয়ে, মানুষের ভালোবাসা তার কাছ থেকে দূরে সরিয়ে দিয়ে এই বাঙালির দ্বারাই তাকে হত্যা করা হবে। তারা নিজেরা হত্যা করলেন না। তখন এই আন্তর্জাতিক অনেক রাষ্ট্র, যারা বাংলাদেশের স্বাধীনতাকে মেনে নিতে পারেনি, সেই বিশ্ব নেতারা তখন চিন্তা করল, বঙ্গবন্ধু মাত্র 9 মাসের মাথায় একটি রাষ্ট্র স্বাধীন করলেন নেতৃত্ব দিয়ে। এই রাষ্ট্রকে কিভাবে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা যায়, কিভাবে স্বাধীনতাকে কেড়ে নেওয়া যায়, স্বাধীনতার ইতিহাসকে কিভাবে হত্যা করা যায়, এই কারণেই যারা বাংলাদেশের এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা ঐক্যবদ্ধ হয়ে 1975 সালে 15ই আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করে। ওই দিন শুধু বঙ্গবন্ধুকে হত্যা করেনি, বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে ওই দিন স্বাধীনতাকে, স্বাধীনতার ইতিহাসকে, গণতন্ত্রকে, সার্বভৌম রাষ্ট্রকে। তাদের পরিকল্পনা ছিল বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হলে কোনোদিন আর তার নাম, স্বাধীনতার নাম বাংলা মাটিতে কেউ লইতে সাহস পাবে না, নিবে না। এই পরিকল্পনা নিয়ে তারা বঙ্গবন্ধুকে হত্যা করে। এবং আপনারা দেখবেন, সবচেয়ে দুঃখজনক যে বাঙালি জাতি তখন যে বাংলাদেশে একটি কলঙ্কের অধ্যায় রচিত হলো, যে তার সাথে তার সহকর্মী, সহযোদ্ধা, কাছের মানুষ খন্দকার মোস্তাক, যাকে জাতীয় বেঈমান হিসেবে বলা হয়, মীর জাফর হিসেবে আখ্যায়িত করা হয়, সে তখন রাষ্ট্রপতি হয়, ইন্ডিপেন্ডেন্ট অধ্যাদেশ জারি করে। সেই ইন্ডিপেন্ডেন্ট অধ্যাদেশের মাধ্যমে 1975 সালের 15ই আগস্টের হত্যাকাণ্ড, 3রা নভেম্বর জেলখানায় জাতীয় 4 নেতার হত্যাকাণ্ড যারা ঘটিয়েছিলেন তাদেরকে দায়মুক্ত করা হয়। আমি কি একটু স্যারের কাছে আসতে চাচ্ছি, এই যে দায়মুক্ততা, স্যার আপনার দৃষ্টিকোণ থেকে বাঙালি জাতিকে আজকে কিছু একটু বলুন। দায়মুক্ত মানে যে বিষয়টা বলতে চাইতেছে, অর্থাৎ হলো প্রেক্ষাপট তো উনি বললেন ওই যে একটা গভীর একটা ষড়যন্ত্র, মানে অর্থাৎ বঙ্গবন্ধু মানে বাংলাদেশকে ধ্বংস করা, গণতন্ত্রকে ধ্বংস করা, মানে মানবতাকে ধ্বংস করা, সেই কাজটাই তারা করছে। করার পরে পৃথিবীর ইতিহাসে কোথাও যেটা নাই, যেটা হলো যে একটা হত্যার বিচার বন্ধ করে দেওয়া, ইন্ডিপেন্ডেন্ট, এটা পৃথিবীর কোথাও কিন্তু নাই, কিন্তু তারা সেইটাও করছে। যাই হোক, আমরা আশা মানে সবচেয়ে আমরা এই মানে সৌভাগ্যবান যে আমাদের নেত্রী, আমরা তারই তনয়া এই দেশের ক্ষমতা নিয়েছে, উত্তরসূরি। উনি নেওয়ার পরে এই ইন্ডিপেন্ডেন্ট ভাইয়া, তারপরে বিচার কইরা, তারপরে বিচারের সে রায় নিয়ে
আমরা আজকে কলঙ্ক মুক্ত। তাহলে আমি মনে হয় যে আমি আমার এই শিষ্য এবং আমার কলিগ আমার অ্যাডভোকেট রিয়াজুর রহমান সাহেব, তো সে আমার মনে হয় এই বিষয়টার মধ্যে যে আমাদের যে আইনগত যে এটা হয়েছে, এটা তো আমাদের ন্যায্যভাবে যে হয়েছে, আগেরটা যে ভুল ছিল অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট পৃথিবীর কোথাও ইতিহাসে নাই, যেটা আইনে নাই, সেটাও কিন্তু তারা করে গেছে। মানে এই বিষয়ে যদি কিছু আলোকপাত করে তো আমি একটু খুশি হই। জি স্যার। দেখেন স্যার যেটা বলছেন যে পৃথিবীর ইতিহাসে নাই যে একজন অপরাধী খুনি একটা জিনিস রক্ষা করার জন্য আইন করা। জি, একটা জিনিস উপলব্ধি করতে পারছেন যে মুক্তিযুদ্ধের পক্ষে প্রজন্মকে কতটুকু দূরদর্শিতার সাহস আজকে আমাদের বীর মুক্তিযোদ্ধা আপনাকে দিয়েছে, যে আপনার মুখে সে বলতে চায় এবং আপনার মুখে জাতি শুনুক। এই যে গুরু শিষ্যের একটা মানে মত বিনিময়, যে লেনদেন দেনা পাওনা, এটা বিশাল একটা ব্যাপার। জি। আমার জন্য বিশাল ব্যাপার যে আজকে আমি তার সামনে আজকে কথা বলার আমি সুযোগ পেয়েছি, এটা আমার জন্য গর্বের বিষয়। মুক্তিযোদ্ধা হিসাবে কিন্তু সে গর্বিত যে আমার প্রজন্ম আজকে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালির সম্পর্কে মাথা উঁচু করে কথা বলতেছে, কথা বলতে পারতেছে এবং কথা মানুষের সামনে উপস্থাপন করতেছে। এই যে একটা মানে একটা সময় এসে আজকে দাঁড়িয়েছে, ছিল জি বলতে পারতো না। আমি বলি 75 15ই আগস্ট হত্যাকাণ্ডের পরে আমার 26শে মার্চ রাতে, মানে 25শে মার্চ দিবাগত রাতে 26শে মার্চে আমার জন্ম। আমি আমার মায়ের কাছ থেকে অনেক শুনেছি। এখন 75-এর পর থেকে আপনার 90-এর আগ পর্যন্ত বিশেষ করে কেউ জয় বাংলা স্লোগান দিতে পারতো না। 21 বছর পর তো ক্ষমতায় আসছে, কিন্তু আমি বলি 80-র দশক, না সেটা আমি বলছি না, আমি বলছি যে জয় বাংলা স্লোগান বঙ্গবন্ধুর নাম উচ্চারণ করতে পারতো না। যখন বঙ্গবন্ধু হত্যার পরে যেখানে খন্দকার মোস্তাক ক্ষমতা নিলেন, ক্ষমতা নেওয়ার পরে তারপরে জিয়াউর রহমান ক্ষমতায় আসলেন। জিয়াউর রহমান আবার কি করলেন, সে 1979 সালে 9 এপ্রিলে সংসদে এই কালো আইনটাকে আবার পঞ্চম সংশোধনীর মাধ্যমে চূড়ান্তভাবে পাশ করে আইনে পরিণত করে দিলেন। এবং আর একটা বিষয় কি করলেন, আজকে অনেকে অনেক কথা বলেন, আমি রাজনৈতিক ভাবে কাউকে ছোট করার জন্য বলছি না, সত্যিকারের ইতিহাস যেটা সেটা হচ্ছে যে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে যারা জড়িত, যে বিপদগামী সেনা অফিসার, তাদেরকে বিভিন্ন রাষ্ট্রে রাষ্ট্রদূত করে পাঠানো হইলো, সচিব করে পাঠানো হইলো, তাদেরকে পুরস্কৃত করা হইলো। বিচার তো হইলই না, বরঞ্চ তাদেরকে আরো পুরস্কৃত করা হইলো। আমার নিজ চোখে দেখা, নিজ কানে শোনা 1990 সাল এই কর্নেল ফারুক, কর্নেল রশিদ নারায়ণগঞ্জ টার্মিনালে, স্যারের মনে আছে কিনা আমি জানি না, তারা ফ্রিডম পার্টি করত, ওইখানে একটা জনসভা দিল যখন এরশাদ পতন আন্দোলনের তুঙ্গে, যখন ওই মুহূর্তে ওখানে একটা মিটিং দিল। আমি নিজে উৎসাহিত হয়ে, যে বঙ্গবন্ধুকে দেখি নাই, বঙ্গবন্ধু হত্যাকারীকে একটু যাইয়া কাছের থেকে দেখি, আমি ওই মিটিংয়ে গিয়ে একেবারে তার সামনে গেলাম হত্যাকারীকে দেখার জন্য। ওইখানে ওই মিটিংয়ে তারা ঘোষণা দিলেন বঙ্গবন্ধুকে হত্যা করেছি, ঠিক কাজ করেছি। একজন খুনি এই কথা বলতে সাহস কিভাবে পায়? কর্নেল ফারুক রশিদ স্বাধীন রাষ্ট্রে একজন, আমি বলি বঙ্গবন্ধু বাদ দেন, বঙ্গবন্ধুরে বাদ দেন, আপনি একটা যে কোনো একজন দিন মজুর সাধারণ মানুষকে যদি হত্যা করা হয় সেটা অন্যায়, অপরাধ। সেখানে তাকে এত বড় জাতির পিতাকে হত্যা করা হইলো। হত্যা করার পরে মঞ্চে দাঁড়িয়ে বলতে আছে হত্যা করেছি। এই জন্যই তো আমরা সবাই জানেন যে তাদেরকে বলা হয় আত্মস্বীকৃত খুনি। তারা ভেবেছিল বঙ্গবন্ধু গেছে আর ওই তার 2 জন মেয়ে আছে, শেখ হাসিনা, শেখ রেহেনা, তারা জীবনেও বাংলাদেশে আসতে পারবে না, রাজনীতি করতে পারবে না, বঙ্গবন্ধু হত্যার বিচার হবে না। কিন্তু আল্লাহর মায়ের দুনিয়ার বাইরে একটা কথা আছে। আজকে দেখেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছোট বোন শেখ রেহেনা আজকে দেশের বাইরে ওই দিন থাকার কারণে তারা প্রাণে বেঁচে গেছেন। এবং আজকে 21টি বছর আওয়ামী লীগের নেতাকর্মীরা লড়াই সংগ্রাম করে, গোটা বাঙালি জাতি তখন লড়াই সংগ্রাম করে, ওই কালো আইন তৎকালীন অবস্থায় আওয়ামী লীগ নেতা কর্মীদের 75 থেকে 96 পর্যন্ত একটাই স্লোগান ছিল, আওয়ামী লীগ নেতা কর্মীর স্বপ্নও ভাবে নাই যে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে। তাদের উদ্দেশ্য একটাই ছিল,
মৌখিক স্লোগান একটাই ছিল, বঙ্গবন্ধু হত্যার বিচার চাই। এই একটা স্লোগান নিয়ে তারা আগায় গেছে। এই এক স্লোগান নিয়ে আগাতে আগাতে আল্লাহর রহমতে 1996 সালের 12 জুনের নির্বাচনে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। 23 জুন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। এবং একটু শেষ করি, 12 নভেম্বর আমাদের সদ্য প্রয়াত তৎকালীন আইনমন্ত্রী আমির খসরু, এই স্যারে তখন আইনমন্ত্রী ছিলেন সংসদে, তিনি এই যে কালো আইন ইন্ডিমিট অধ্যাদেশ রহিতকরণের বিল উত্থাপন করেন এবং ওইটা ওই দিন পাশ হয়ে যায়। 14 নভেম্বর রাষ্ট্রপতি বিলে স্বাক্ষর করে। ওই দিন থেকে বঙ্গবন্ধুর হত্যার বিচারের পথ উন্মুক্ত হয়ে যায়, কালো আইন রহিত হয়ে যায়। এটা সম্পর্কে একটু আপনার মতামত করতে চাই। এই যে বঙ্গবন্ধু হত্যার বিচার শুরু হওয়ার বিষয়, এটা আলোচক তো এর আগে আমার একটু বললো যে স্বীকৃত সে নিজেই বলছে, অর্থাৎ এখানে আর কোনো কিছু থাকে না। এখানে আর লুকানো থাকে না, এভিডেন্স আইনের মতো পরিষ্কার। অর্থাৎ হইলো তারা যে অপরাধটা করছে এবং সে জাতির পিতা, বাঙালি জাতির পিতা, এই বাংলাদেশের সে বাংলাদেশ, সেই জাতির পিতাকে হত্যা করে তারা এরকম একটা ষড়যন্ত্রের, দেশি বিদেশি ষড়যন্ত্রের ফলে তারা এত উদ্যত হয়েছিল যে তারা এই বিচার কোনদিন হবে না তাদের বিশ্বাস ছিল। কিন্তু ওই যে একই কথা, অর্থাৎ হলো বঙ্গবন্ধু সত্যিকার ভাবেই দেশকে ভালোবাসছিল এবং এই দেশের মানুষ তাকে ভালোবাসছিল এবং সেও সেই বাঙালি জাতির নেতা ছিল। এবং এই জন্যই এক রাষ্ট্রনায়ক, আমার নামটা এই মুহূর্তে মনে পড়তেছে না, উনি বলে গেছিল যে না, আমি হিমালয় দেখি নাই কিন্তু আমি বঙ্গবন্ধু দেখেছি। তো এই কথাটা যদি আপনি ব্যাখ্যা করেন তাহলে আপনি পাইবেন, মানে এটা বিরাট বিষয়, কিন্তু বিরাট। হিমালয় মানে সারা পৃথিবীর উচ্চ শৃঙ্গ, অর্থাৎ হলো এটা বঙ্গবন্ধু একটা বিরাট হৃদয়ের মানুষ। সে পৃথিবীতে, সে একটা নতুন পৃথিবীতে একটা মানবতা সে প্রচার করে গেছে। তথা এই যে বিচারটা পরবর্তীতে আমরা জীবিত থাকতে যে দেখে গেছি, এটাই আমি মনে করি আমার জীবনের মানে সার্থকতা এবং আমার মুক্তিযোদ্ধার সার্থকতা। এবং আমি মনে সবার পক্ষে আমাদের একটা সার্থকতা এবং আল্লাহ, হ্যাঁ, আর একটা বিজয়, এটা আমাদের আর একটা বিজয়। এটা সত্য কথা যে স্বাধীনতার যুদ্ধে যারা জীবন দিয়েছে, সাদা গ্রহণ করেছে, শহীদ হয়েছেন, তারাও যেরকম সম্মানী ব্যক্তি। আমি মনে করি রাষ্ট্রের উচিত এবং আওয়ামী লীগ সরকারের উচিত 75 থেকে 96 12 জুন পর্যন্ত যে সমস্ত আওয়ামী লীগের নেতাকর্মীরা আত্মহত্যা দিয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, অনেক ঘাত প্রতিঘাত নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশ আওয়ামী লীগকে সরকার ক্ষমতায় নিয়ে আসছে। ক্ষমতা আসছে বিধায়ী কিন্তু বঙ্গবন্ধু হত্যার বিচারটা হয়েছে, জি, না তো হয়তো না। আচ্ছা, এই সমস্ত আমি বলবো তারাও মুক্তিযুদ্ধের সাথে কম না অবদান তাদের, সেই সমস্ত যোদ্ধা, সেই সমস্ত পরিবারদের তালিকা করে তাদেরকে মূল্যায়ন করা উচিত, সম্মান দেওয়া উচিত মনে করি আমি। মাননীয় প্রধানমন্ত্রীকে আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে আমি অনুরোধ করব, যাতে করিয়া সেই মাননীয় প্রধানমন্ত্রী এ ধরনের উদ্যোগ নেয়। তারা কিছু চায় না, চাবেও না, কিন্তু অন্তত সম্মানটা চাবে। অনেক পরিবার দেখেন মারা গেছে এই বঙ্গবন্ধু হত্যার বিচার চাই এই আন্দোলন করতে গিয়ে, অনেক পরিবার নিঃস্ব হয়ে গেছে, অনেক মানুষ বাক প্রতিবন্ধিত হয়ে পথে পথে ঘুরতেছে। কিন্তু এখন তারা ওই যারা এই ধরনের আন্দোলন সংগ্রাম করেছে তাদের মুক্তিযুদ্ধের সাথে কোনো অংশে তাদের অবদান কম নয়। কিন্তু আজকে দল ক্ষমতায়, এখন বলতে বাধ্য হই যে আজকে সেই স্বাধীনতার দল বঙ্গবন্ধুর দ্বারা আওয়ামী লীগ ক্ষমতায়, সেই দলের ভিতরে বিভিন্ন ধরনের সেই লুটিরা, সেই সমস্ত খুনিদের সমর্থনকারীরা আজকে দলের ভিতরে বিভিন্ন অ্যাঙ্গেলে ঢুকে তারা আজকে দলকে ধ্বংস করে দেওয়ার পায়তারা করছে। এটা একটি ষড়যন্ত্র, এটা একটা ষড়যন্ত্র। বিরোধী শক্তি তাদের বংশধরেরা তারা আজকে দলের মধ্যে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের ভিতরে জালের মতো বিস্তৃত হয়ে তারা ঢুকে গেছে, ভিতরে ঢুকে এই আওয়ামী লীগকে ঠিক উই পোকার মতো, ইঁদুরের মতো আওয়ামী লীগের শাখা সবকিছু কাটার চেষ্টা করতেছে। এদেরকে আজকে পরিচ্ছন্ন দল আওয়ামী লীগ, স্বাধীনতার যুদ্ধে নেতৃত্ব দানকারী আওয়ামী লীগ, বঙ্গবন্ধুর আওয়ামী লীগ, এখানে তো এই ধরনের চাটুকার, এই ধরনের হাইব্রিড যাই বলেন সুবিধাভোগী লোক থাকা উচিত না। তাদেরকে পরিষ্কার করা উচিত এবং ওই সমস্ত লোকদেরকে সম্মান করা উচিত। স্যার, আমি আপনার কাছে আবার আসতে চাচ্ছি। আজকে প্রগতিশীল এক রাজনৈতিক দল, তারা
অর্থের দাপটে হোক, পেশি শক্তির দাপটে হোক, আওয়ামী লীগের মৌলিক একটা অংশে তারা আঘাত করার জন্য চেষ্টা করছে। এটা কি আপনার একটু যদি আলোকপাত করতেন যে কতটুকু বাস্তবিক এই প্রশ্নটা? এই যে মৌলিক যে আওয়ামী লীগ, যারা আওয়ামী লীগ করে আসছে তারা কিন্তু অনেক ক্ষেত্রে অনেক কিছু থেকে বঞ্চিত হচ্ছে। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালিকে যারা যেভাবে দেখে আসছে তারা কিন্তু এখন একটা শ্রেণী মানুষ আজকে সেই হাজার বছর শ্রেষ্ঠ বাঙালিকে নতুন প্রজন্মের কাছে কিন্তু ওইভাবে এগিয়ে নিতে পারছে না, তারা অন্যভাবে ডাইভার্ট করছে ব্যাপারটাকে। এটা জি একটু আলোকপাত যদি করতেন। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করছেন আপনি। কারণ বঙ্গবন্ধু, আপনি জানেন যে বঙ্গবন্ধু দেশের আমাদের এই যুদ্ধ, পাকিস্তানি হায়াদার বাহিনী তাকে ধরে নিয়ে গেল, উনি কিন্তু পুরো যুদ্ধের মধ্যে কিন্তু অনুপস্থিত। তাহলে উনি যখন আসলেন পরে উনি তো, আমরা সবাই তো মাইনে নিলাম, সবাই তারকে নিলাম। ওই যে বিশ্বাসঘাতকের দল, তারা তো গাপটি মেরে রয়েছে। এদের থেকে কিছু এজেন্ট, তাদেরকে মুক্তিযুদ্ধের বিষয়টাকে বুঝানো, মানে তাকে ভুলভাবে তাকে বোঝানো হয়েছে। যার ফলে আমার স্মৃতিতে আমি বুঝি, কারণ মানে আমার ধারণা, আমি যে অন্তত মেচিউর ছিলাম, আমি ডিগ্রি পরীক্ষার্থী ছিলাম, যার ফলে আমার একটা ধারণা ছিল যে এত বড় একটা যুদ্ধ করছি, যেমন আমার হাতে আমি 35 জন পাকসানা মারছি। আমি মনে প্রাণে আমি বঙ্গবন্ধুর আদর্শের উপর আমি মানে করছি আর কি। সেটা অনেকদিন আরেকদিন বলবো, যে যুদ্ধের অনেক কাহিনী, বিরাট কাহিনী। তো এখন এই যে মানে আমরা যেন স্বাধীন হইলাম, বঙ্গবন্ধু আসলো, বঙ্গবন্ধু আমাদের, কিন্তু আমাদেরকে বুঝানোর জন্য মানে আমরা যে কি করলাম, মানে একটা লোক, কোনো নেতা কোনোদিন এসে বলে নাই যে তুমি একটা যুদ্ধ করলা, তুমি যে আজকে যেমন আপনারা যে উদ্যোগটা নিছেন, এটা যে কত বড় গৌরবের, আমাদের কত যে গৌরব লাগতেছে। কারণ আমার টাকা বা আমি কেউ কোনো মানুষের বেঁচে থাকবে না, কিন্তু এই গৌরবটাই তো বড়, আমার সম্মানটাই তো বড়। এই যে জিজ্ঞেস করলেন, এটা কিন্তু আমার সবচেয়ে বড় গৌরব। এটার জন্য আমি খুব মানে খুব মনে করি, গৌরবান্বিত মনে করি। তো ওই সময় একটা গোষ্ঠী, ওই ষড়যন্ত্রকারী গোষ্ঠী তাকে বঙ্গবন্ধু, কারণ বঙ্গবন্ধু বিরাট হৃদয়ের মানুষ, ওনাকে বুঝতে দেয় না, ওনাকে বলছে ভুল বোঝানো হয়েছে, বলছে যে ইন্ডিয়ায় আমাকে স্বাধীন করেছে, ছেলেপেলেরা কি 30 লক্ষ লোক কিন্তু মারা গেছে, অনেক কিছু হয়েছে, বিরাট কিছু। যারা জানে, যারা দেখছে প্রত্যক্ষ, তারা বলতে পারবে। রাস্তা দিয়ে মনে করেন, আমি একটা উদাহরণ দিই, যে একটা স্যার, এটা আমাদের পাশের গ্রামের ঘটনা, উনি মুক্তিযোদ্ধাকে করতো আর কি, উনি খোঁজ খবর নিত, কিন্তু আর্মি আসে বলে পাখানাদার আইলে বলতো যে না এনে কোনো মুক্তিযুদ্ধ নেই, এনে নেই, তারা বিশ্বাস করতো। কিন্তু বাইরে ভাই সে জানছে যে সে হইলো মুক্তিযোদ্ধার মূল লিডার। এই খবর পায় রাজাকার মাধ্যমে, তারে কত নৃশংস, তারা গাছের উপর পা দিছে, মাথা নিচে, পায়ের তেরে মাথাটা চামড়া কাটতে কাটতে নিচে নামাইছে। সে বলতেছে যে আমার গুলি করে মারো, সে মারে নাই, অর্থাৎ এই যে ঘটনাটা কিন্তু বাংলাদেশে হয়েছে। আমার এই যে আমাদের নবীবন্ধু এই ঘটনা হয়েছে, আমাদের যে পার করতো, আমাদের পরিচিত, এরা মানে আর্মি আইতে পারে, যাইতে পারে, এটা একটা করিয়ার হিসাবে বলতো। বাইরে এসে জানছে আর্মিরা, জানে এখানে ওই পাখানাদার যে ইন্তেন্ত মুক্তিযুদ্ধ পারাপার হয়, আইসা তো এই খবর পায় যে কনফার্ম হইয়া এরা দইরা ওই পেটা রুটি খাইতেছিল। রুটি তুমি মানে রুটি খাওয়া আটা আনছে, আটা মুহে দিয়ে রাইফেল দিয়ে ঢুকে দিয়ে তার মারছে, আর বুঝলেন কি মৃত্যুটা। অর্থাৎ এই যে বিষয়গুলো হয়েছে, এই বিষয়গুলিকে বঙ্গবন্ধু জানতে দেয় নাই কিছু। এই যে আজকের যে প্রশ্নটা আপনি আনলেন, এই কিছু লোক, ঘাপটি মারা লোক, এটা ঢুকে রয়েছে, এবং তাদেরকে যদি ক্লিন না করে, তাহলে কিন্তু আমরা আমাদের সেই সোনার বাংলা, বঙ্গবন্ধুর যে সোনার বাংলা, এটা কিন্তু আপনার আদর্শিক সোনার বাংলা আপনি পাবেন না। কারণ হচ্ছে বঙ্গবন্ধু একটা সবুজ বিপ্লব ছিল, এই বাংলা নিয়ে স্বপ্ন ছিল, এবং তাকে বিভিন্ন ধরনের পটকলে হোক বা ছত্রছায়া হোক, তাকে কিন্তু জাতিগতভাবে মানুষের কাছ থেকে একটু আলাদা সরে রাখার চেষ্টা করছে, কিন্তু মাতৃকার মাটির গন্ধ কখনো তাকে সরাই দিতে পারেনি, সেটা টেনে নিয়ে আসছে। আল্লাহর অশেষ রহমত যদি নাই থাকতো সেদিন, আজকে আমাদের প্রধানমন্ত্রী এবং শেখ রেহানা আমাদের মাঝে থাকে না। আল্লাহ যুগ যুগ
পর, শত বৎসর পর এক একটা মানুষ পাঠায় মানুষের জন্য, মানুষের বিবেকের জন্য, মানুষকে বাঁচানোর জন্য, মানুষকে পথ নির্দেশনার জন্য। আমি মনে করি বঙ্গবন্ধুকে যারা হত্যা করার জন্য এত চেষ্টা করেছে, তার পুরো বংশকে শেষ করার জন্য চেষ্টা করেছে, কিন্তু আল্লাহ অশেষ রহমতে আল্লাহ কিন্তু ছত্র ছায়ায় দুজনকে রেখে দিয়েছে এই বাঙালির জন্য। আজকে আমরা খুব গর্ব করে বলি আমরা মধ্যমায়ের দেশ, আমরা মানুষকে দিতে জানি আর আগের মতো নিতে জানি না। তাই আমরা আজকে আপনার দুজন বিজ্ঞ ব্যক্তি আমাদের মাঝে, এই যে 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে আমরা আলোকপাত করছি, এটা তো আমাদের একটা দূরদর্শিতা, আমাদের অহংকার, এটা আমাদের অহংকার, এটা আমাদের গৌরব। গর্ববোধ করে বলতে পারি আমরা বাঙালি, আমরা বঙ্গবন্ধু 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি, বঙ্গবন্ধুর দেশের একজন সুনাগরিক, সার্বভৌমত্ব রাষ্ট্রের একজন নাগরিক আমরা। তাই আমি অনুষ্ঠানের শেষ মুহূর্তে আমরা চলে আসছি, আপনার কাছে আরেকটি মতামতের জন্য আমরা যাব। এই প্রজন্মের জন্য আপনি কিছু একটা বলেন। নতুন প্রজন্ম যারা আছেন, 21টি বছর কিন্তু স্বাধীনতার ইতিহাস এবং বঙ্গবন্ধু সম্পর্কে মানুষ জানতে পারে নাই। এখন বিভিন্ন মিডিয়া, ডিজিটাল যুগ, পেপার পত্রিকা, ইলেকট্রনিক্স মিডিয়া স্বাধীনভাবে বঙ্গবন্ধু, স্বাধীনতা, বাংলাদেশ সম্পর্কে, বাংলাদেশ ইতিহাস সম্পর্কে প্রচার করতে পারছে। 21 বছর এটা পারে নাই। আজকে আপনার এই অনুষ্ঠানে যে আয়োজন করছেন, ওই 21 বছরের ভিতরে তো এরকম অনুষ্ঠান আয়োজন করতে পারতেন না, আপনার মিডিয়া সম্ভব ছিল না। এখন আপনারা এই ধরনের অনুষ্ঠান আয়োজন করছেন, আমরা মুক্তভাবে আলোচনা করতে পারছি। নতুন প্রজন্মের কাছে বিশেষ করে আমার অনুরোধ থাকবে যে স্বাধীনতাকে জানো, বঙ্গবন্ধুকে জানো। পাশাপাশি যারা স্বাধীনতা বিরোধী শক্তি ছিল, বঙ্গবন্ধুর খুনি যারা ছিল, পরিকল্পনায় যারা ছিল, তাদেরকেও জানো এবং চেনো। এবং সরকারের কাছে আমার অনুরোধ থাকবে, বঙ্গবন্ধু যারা হত্যা করছে, সেই ফারুক, রশিদ, ডালিম, মুসলিম, বজলুর রশিদ, এরা আসলে ভাড়াটিয়া খুনি। এদের পিছনে যারা পরিকল্পনা ছিল, আমার অনুরোধ থাকবে, এবং আমি বঙ্গবন্ধু পরিষদ করি, আমাদের ওখানেও একটা স্লোগান আছে, আমাদের ওখানেও বক্তব্য আছে, দাবি আছে সরকারের কাছে, আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং আমাদের, যে কমিশন গঠন করে বঙ্গবন্ধু হত্যার পরিকল্পনাকারীদের অন্তত পক্ষে তালিকা তৈরি করে জাতির কাছে দেওয়া হোক, যাতে করে নতুন প্রজন্ম জানতে পারে যে এরা ছিল আসল মূল পরিকল্পনাকারী। তাদের নামগুলি জনসমক্ষে জাতির কাছে তুলে ধরা উচিত। এইটাও আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা এই অনুরোধ জানাচ্ছি। আপনারা আমাদের মাথা বলা যেতে পারে, আপনাদেরকে নিয়ে খুব গর্ব করি আমরা। আমার প্রজন্ম আপনাদেরকে নিয়ে গর্ব করবে, এবং জাতি যতদিন থাকবে, পৃথিবী যতদিন থাকবে, এই মুক্তিযোদ্ধাদেরকে মানে মাথা উঁচু করে তারা স্মরণ করবে। এবং সে স্মরণ করার জন্য আপনাদের হৃদয় বিদারক অনেক যন্ত্রণা আছে এখনো জাতির কাছে, অনেক প্রাপ্তি এখনো রয়ে গেছে আপনাদের, যেগুলো একমাত্র এই বঙ্গবন্ধু এবং বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার কারণে আপনারা হয়তো মুখ খুলে আত্মপ্রকাশ করেন না, কারণ তারা কষ্ট পাবে, তাদের আত্মা কষ্ট পাবে, সে কষ্ট পাবে। তাই সেই কষ্টটা আপনাদের ভিতরে লালন করে আপনারা এই পর্যন্ত এগিয়ে যাচ্ছেন। তারপর আমি আপনার কাছে একটা অনুরোধ করব, আজকের প্রজন্ম বঙ্গবন্ধুকে কিভাবে চিনবে, আজকে জননেত্রীর এই যে মহতি উদ্যোগ, মহতি কার্যক্রমগুলোকে এই প্রজন্ম কিভাবে মূল্যায়ন করবে, এই সম্পর্কে একটু সংক্ষিপ্ত আকারে যদি আমাদের আলোকপাত করতেন। সবচেয়ে বড় জিনিস হলো যে আমরা আমাদের হলো দেশপ্রেম, বঙ্গবন্ধু যেটা আমাদের শিখিয়ে গেছে, মানে যে শক্তিতে আমরা এই দেশ স্বাধীন করছি, সেই শক্তিটা হলো দেশপ্রেম। বঙ্গবন্ধু সেই জিনিসটাই কিন্তু আমাদেরকে ঢুকাই দিচ্ছে। তো এখন নতুন প্রজন্মের কাছে শুধু এইটুকুই থাকবে, যেন আমরা ভাবাবেগে না থেকে এই দেশপ্রেম আমাদের আনতে হবে। এই দেশ আমার, এই জাতি আমার, আমরা বিশ্বে মাথা উঁচু করে থাকতে চাই, যেটা আমরা পারি নাই। আমরা যুগ যুগ ধরে সারা সবসময় বাইরের লোক আমাদেরকে শাসন করে গেছে। শেষ পর্যন্ত ইদানিংও মানে এই যুগেও আমাদেরকে তারা শাসন করছে, যেমন পাকিস্তান আমাদের শাসন করছে।
তর্থা তুলে এইটার অবসান হয়েছে, আমরা স্বাধীন। এই স্বাধীনতার যদি রাখতে হয় তাহলে আমাদেরকে এই মানে দেশপ্রেম আমাদের মধ্যে আনতে হবে। নতুন প্রজন্মের কাছে আমার আহ্বান যেন তারা দেশপ্রেম আনতে হবে। এটা যদি আসে, কারণ আমি যদি আমার দেশপ্রেম থাকে, আমি দেখছি আমার ব্যক্তিগত জীবনে, তাহলে আর অন্য কিছু থাকে না, কোনো লোভ থাকে না। কথা প্রসঙ্গে এসে পড়ে যেন আমি যে স্বাধীন হয় 16 ডিসেম্বর, আমি চাষারা মোড়ে সোনালী ব্যাংকটা বসে ছিল, স্টেট ব্যাংক অফ পাকিস্তান, এইটা আমারটাই ছিল, একদিন আমার কাছে হাতে ছিল। তা আমি যদি মনে করতাম যে পুরো ব্যাংকটা আমি বাসা নিয়ে যাই, কিন্তু আমি সেটা করি নাই, কারণ বঙ্গবন্ধু সেই আদর্শ আমার দেয় নাই। আমার ওই সময় যেন আমার স্বাধীন, এটা যে একটা কত প্রশান্তি, এটা আমি বুঝতে পারছি। অথবা আমার মানে অনুরোধই থাকবে, আমার সবার দাবিও থাকবে, এবং একজন মুক্তিযোদ্ধা হিসাবে, এই দেশের একজন নাগরিক হিসাবে সবার কাছে আমার নতুন প্রজন্মের কাছে একটাই কথা, যেন আমাদেরকে দেশপ্রেমে উজ্জীবিত হতে হবে। যদি আমরা হতে পারি, বঙ্গবন্ধুর আদর্শে যদি উজ্জীবিত হতে পারি, তাহলে আমরা এই সোনার বাংলা সেই আকাঙ্ক্ষিত আমরা পাবো। ধন্যবাদ। আজকে আমাদের দুই আলোচিত আলোচক, আমরা আজকে 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু, জাতির পিতা, জাতির জনক, তার সম্পর্কে এই পুরো আগস্ট মাসেই বিভিন্ন অনুষ্ঠান নিয়ে এনএন টেলিভিশন জনসম্মুখে চলে আসছে, প্রজন্মকে পৌঁছে দিতে বঙ্গবন্ধু কে, বঙ্গবন্ধুর আদর্শগুলো কী ছিল। তা আমরা প্রজন্মকে উৎসাহিত করব। আসুন আমরা সবাই দেশকে চিনি, বঙ্গবন্ধুকে চিনি, তার সুযোগ্য কন্যার জননেত্রী শেখ হাসিনাকে চিনি, যার অক্লান্ত পরিশ্রমে আজকে এই পর্যন্ত আমরা আমাদের পরিচয় নিয়ে এগিয়ে আসতে পেরেছি, একটি স্বাধীন রাষ্ট্রতে উন্মুক্তভাবে মুক্ত মনে পতাকা উত্তোলন করতে পারি। আজকে এই বিষাদগারে আরেকটি কথা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের বিনীত অনুরোধ, যারা লক্ষ্য অর্জিত স্বপ্নকে সামনে এগিয়ে নিয়ে, বুকে মাইন নিয়ে যুদ্ধ করেছে, কাঁধে অস্ত্র নিয়ে যুদ্ধ করেছে, দিনকে দিন না খেয়ে যারা রণাঙ্গনে দৌড়িয়েছে দাপটের সাথে, রাস্তা দিয়ে হেঁটে গেলে হয়তো প্রজন্মের এক ধাপ এগিয়ে যারা আছে তারাও তাদেরকে চিনে না, তাদের সাথে পাশে একসাথে বসে থাকলেও পরিচয় না দিলেও তারা চিনতে পারে না। তাই বীর মুক্তিযোদ্ধাদের যাতে চিনতে পারে প্রজন্ম, সেই একটি মাইল ফলক কাজ করার জন্য আপনার প্রতি আমাদের বিনীত অনুরোধ। অন্তত প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে লোকালয়ে তাদের মুরালের চিত্রগুলো ফুটে উঠুক, ভোরের সূর্যের মতো প্রস্ফুটিত হোক গোলাপের সুরভিতে, যেন সে গন্ধ শুনে আমার প্রজন্ম সাহস সঞ্চালন করতে পারে, আমার প্রজন্ম বুক ফুলিয়ে বলতে পারে আমি বাঙালি, আমি সর্বশ্রেষ্ঠ বাঙালির পতাকার উত্তোলন করতে জানি। সেই সাথে আমি আজকে দুই আলোচককে আমার ফ্রেম অনুষ্ঠানের মাধ্যমে, এনএন টেলিভিশনের দর্শকদের মাধ্যমে ধন্যবাদ জানিয়ে আজকে বিদায় নিতে যাচ্ছি। এই শোকাবহ আগস্ট আমরা আজকে কষ্টের মাধ্যমে হৃদয়কে জাগ্রত করে সরকারি সকল নিয়মকানুন মেনে করোনা কোভিড-19 আপনার আশেপাশে পরিবেশকে সুস্থ রাখুন, পরিবারকে সুস্থ রাখুন এবং সকল নিয়মকানুন মেনে চলুন, অন্যকে উৎসাহিত করুন নিয়ম মানার জন্য। মাস্ক ব্যবহার করবেন প্রত্যেকেই, ঘর থেকে বাইর হইলে এবং ঘরে ঢুকলে সবাই হাত ধুতো করবেন, এটি আমাদের চাওয়া পাওয়া আপনাদের কাছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আবার দেখা হবে এনএন টেলিভিশনের ফ্রেম অনুষ্ঠানে সবার সাথে।